মহিপুর গ্রামে মাহিন নামে গরিব কৃষক ছিল। মাহিন তার বউ নিপা তার মেয়ে ইভাকে নিয়ে বাস করত। মাহিনের নিজের জমি বলতে কিছুই ছিল না। সে অনেক জমি চাষ করত। তাতে যে ফসল হতো তার বেশির অর্ধেক ফসল জমির মালিক গণেশ বাবুকে দিয়ে দিতে হতো। কই গো বউ, কোথায় গেলে গো? হ্যাঁ গো, বলো, কি বলবে? তাড়াতাড়ি কটা পান্তা মরিচ খেতে দাও তো। আবার মাঠে যেতে হবে। মাঠে যে অনেক কাজ পড়ে আছে। তুমি বসো, আমি এক্ষুনি তোমার খাবার নিয়ে আসছি গো। তাড়াতাড়ি দাও দেখিনি। এই নাও, খেয়ে নাও। আমার ইভা মা কোথায়? ওকে যে দেখছি না। ও খেলতে গেছে। আমি তাহলে শুনলাম গিন্নি। আচ্ছা যাও, সন্ধ্যার আগেই ঘরে ফিরে এসো। মাহিন মাঠের দিকে রওনা দেয়। যেতে যেতে বুঝতে পারে পেছন দিকে তাকে কেউ ডাকছে। সে পেছন ফিরে তাকাতেই দেখে কাশেম তাকে ডাকছে। মাহিন ভাই, ও মাহিন ভাই, কয়টা ডাক দিয়ে ফেললাম তোমাকে, মনে হচ্ছে কোথাও খেয়াল নেই। না রে কাশেম, একটু তাড়া করে যাচ্ছিলাম। দুপুরে রোদ পড়ে, তাতে তো কাজ করবার ক্ষমতা থাকে না। ঠিকই বলেছো ভাই, দিন দিন রোদের প্রখরতা বেড়েই চলেছে। সামনে চৈত্র মাস আসতেছে তো। পানির অভাবে ধানের জমি ফেটে গেছে। বৃষ্টি না এলে তো ফসল ঘরে তোলাই যাবে না। কি আর করবার আছে ভাই, সবই উপরওয়ালার ইচ্ছে। কথা বলতে বলতে মাহিন আর কাশেম মাঠে চলে আসে এবং কাজ করতে শুরু করে। এদিকে নিপা ইভাকে ডাকতে থাকে। ইভা, ও ইভা, কোথায় মারে তুই? এই তো মা, আমি। কেন ডাকছিলে মা, আমায় বলো। বাড়িতে কত কাজ পড়ে আছে, একটু হাত লাগালে তো পারিস। আমি কোনো কাজ করতে পারবো না মা। শাশি বাড়ির মেয়ে হয়ে কাজ না করলে হবে? কাজ না করতে পারলে তো শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনে বেশি থাকতে পারবি না। সে যখন শ্বশুর বাড়ি হয় তখন দেখা যাবে। এখন তোমার কি কাজ করে দিতে হবে বলো। তাড়াতাড়ি উঠোনটা ঝাড় দিয়ে দে দেখি। ইভা উঠান ঝাড় দেয় আর ওদিকে নিপা থালা বাসন মাজা শেষ করে রান্নাঘরে যায় রান্না করতে। ইভা উঠান ঝাড়ু দেওয়া শেষ করে ঘরে চলে যায়। ঘর থেকে ইভা তার বই নিয়ে বারান্দায় বসে বসে পড়তে থাকে। ইভা, এদিকে আয় তো দেখি। যাচ্ছি মা। বলো, আমায় কেন ডেকেছো? লাউ চিংড়ি রান্না করেছি, দেখ তো কেমন হয়েছে। ওই গো, আমাকে একটু পানি দাও দেখি। মাঠে অনেক রোদ গো বউ, মাটিতে পা ফেলা যায় না। মনে হচ্ছে ধান ফেলে ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ গো, চৈত্র মাসের রোদ তো এজন্যই। কবে যে বৃষ্টির দেখা পাবো। মাঠে ধান গাছের ক্ষেত ফেটে ফেটে আছে। বৃষ্টি না হলে যে এবছর ধান ঘরে আসবে না। এ কি সর্বনাশা কথা! ফসল ঘরে না আসলে না খেতে পেয়ে মরতে হবে। সে চিন্তাতে তো মরছি গো। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তুমি হাত মুখ ধুয়ে ঘরে আসো, আমি তোমায় খেতে দিচ্ছি। বাহ, লাউ চিংড়িটা তো বেশ হয়েছে, তাই না ইভা মা? ঠিক বলেছো বাবা, অনেক মজা হয়েছে। তা মা, তো লেখাপড়া কেমন চলছে? ভালোই চলছে বাবা। আমরা হলাম মূর্খ সূর্খ মানুষ, তাই তোকে লেখাপড়া শেখাচ্ছি। তাই একটু মন দিয়ে লেখাপড়া করিস কেমন? ঠিক আছে বাবা। মাহিন খাওয়া শেষ করে বিছানায় শুতে যায়। পরের দিন সকালে নিপা সকালে উঠোন ঝাড়ু দেয়। এমন সময় মজিদ সেখানে আসে। মাহিন ভাই, ও মাহিন ভাই, মাহিন ভাইকে ডেকে বলো কর্তা মশাই ডেকে পাঠিয়েছে একবার। আমি শুনলাম।
মোদি চলে যায়। মাহিন ঘর থেকে বের হয়ে আসে। কে ডাকছিল আমায়? মজিদ এসেছিল, বললো মোড়ল মশাই তোমাকে ডেকে পাঠিয়েছে। আমি তাহলে মাঠ হয়ে একবার মোড়লের সাথে দেখা করে আসি, এসে খাবো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। মাহিন মোড়লের সাথে দেখা করতে যায়। আমাকে ডেকেছিলেন মোড়ল মশাই? হ্যাঁ রে, ডেকেছিলাম। বলছিলাম তোকে আর জমিতে চাষ করতে দিতে পারছি না রে। এভাবে বলবেন না মোড়ল মশাই, আপনি এমনটা করলে তো আমরা না খেয়ে মরবো। আমি তো নিরুপায় মাহিন, আমার ছোট ভাই নাকি নিজেই চাষ করবে, তাই এখানে আর আমার কিছু বলবার নেই। আর শোন, যাওয়ার সময় ওখান থেকে বড় দেখে একটা মিষ্টি কুমড়া নিয়ে যাস, কেমন? মাহিন মন খারাপ করে একটা মিষ্টি কুমড়ো নিয়ে বাড়িতে চলে আসে। কি হয়েছে মা, তোমরা এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কিছু না মা। মিষ্টি কুমড়োটা আজই রান্না করে ফেললো। মা, কুমড়োটা কি বড় তাই না বলো? আর বিচিগুলো কত সুন্দর। আচ্ছা মা, আমরা এই বিচিগুলো দিয়ে কুমড়া চাষ করতে পারি না? ইভার কথা শুনে নিপার মাথায় বুদ্ধি আসে। নিপা আর ইভা বিচিগুলো নিয়ে গিয়ে উঠোনে বুনে দিল। কিছুদিনের মধ্যেই গাছগুলো বড় হয়ে গেল আর অনেক মিষ্টি কুমড়ো ধরলো। এত কুমড়া হলো যে মাহিন সব কুমড়া বিক্রি করে অনেক টাকা পেল। মাহিন এখন একটা বড় বাড়ি করে ফেলেছে। কবিরাজ মশাই, কেমন দেখলেন আমার ছেলেদের? বাঁচবে তো আমার ছেলেরা? মোড়ল মশাই, আপনি নিজেকে শক্ত করুন, আমি যা দেখছি তা মোটেই ভালো নয়। এসব আপনি কি বলছেন কবিরাজ মশাই? আমার যে এই 3 সন্তান ছাড়া আর কেউ নেই, আমি এত ধন সম্পদ দিয়ে কি করব? আপনি একটা উপায় বলুন কবিরাজ মশাই। একটা উপায় আছে মোড়ল মশাই, কিন্তু এটা আপনি করতে পারবেন না। আপনি বলুন কবিরাজ মশাই, যত কঠিনই হোক সেই কাজ আমি করব। আপনার 3 ছেলেকে বিয়ে দিতে হবে, আর বিয়ের পরে অসুস্থ অবস্থায় 3 বউ সহ বনবাসে পাঠাতে হবে, তাহলে ভগবান যদি সায় দেয়। আপনি চিন্তা করবেন না, আমি 1 সপ্তাহের মধ্যে সব করার চেষ্টা করব। এরপর কবিরাজ চলে যায় আর মোড়ল অনেক চিন্তিত হয়ে পড়ে। তুমি এভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে বলো? তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে তো কিছু করার থাকবে না। আমি যে কিছুই ভাবতে পারছি না, এই মৃত্যু পথযাত্রী 3 ছেলেকে কে করবে বিয়ে? আগে যারা নিজে মেয়ের জন্য আমার ছেলেদের পছন্দ করে রেখেছিল, আজ তারা সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। কেউ যে তাদের মেয়ে বিয়ে দিতে রাজি হচ্ছে না। এরপর মোড়ল গ্রামের চারপাশে জানিয়ে দেয় যে তার মেয়েদের মোড়লের অসুস্থ ছেলেদের সাথে বিয়ে দেবে, তাদের সে তার অর্ধেক সম্পত্তি লিখে দেবে। কিন্তু এতে কেউই সাড়া দিল না। দুশ্চিন্তা করতে করতে মোড়ল নিজেই প্রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। বিকেলবেলা একজন লোক মোড়লের বাড়িতে আসে। প্রণাম মোড়ল মশাই, আপনার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। আমার এই খারাপ অবস্থায় কোনো খবরই সুখবর হতে পারে না, তবুও যখন এসেছো বলো কি খবর নিয়ে এসেছো? আপনি আপনার ছেলেদের জন্য মেয়ে খুঁজছিলেন তাই না? পাশে গ্রামের হরিহর বুড়ো 3 মেয়ে রেখে কয়েকদিন আগে হরিহর বুড়ো গত হয়েছে। আপনি তাদের সাথে কথা বলে দেখতে পারেন। আমাকে নিয়ে চলো সেখানে, আমি এক্ষুনি যেতে চাই। লোকটি তখন মোড়ল মশাইকে নিয়ে সেই গ্রামে যায় আর গিয়ে দেখে 3টি রূপবতী মেয়ে বারান্দায় বসে আছে। তোমরাই কি হরিহরের 3 মেয়ে? আগে হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আপনাদের তো চিনতে পারলাম না। আমাকে তোমরা চিনবে না, আমি এসেছি আমার 3 ছেলের জীবন ভিক্ষে চাইতে।
এর বিনিময়ে তোমরা যা চাও আমি তাই দিতে রাজি আছি। এসব আপনি কি বলছেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। মোড়ল তখন তার ছেলেদের কথা খুলে বলে আর কবিরাজ মশাইয়ের শর্তের কথাও খুলে বলে। বাবা আমাদের বিয়ে নিয়ে চিন্তা করে অসুস্থ হয়ে মারা গেছে। আমরা তিনজন মেয়ে, মাথার ওপর কেউ নেই। আমরা আপনার প্রস্তাবে রাজি মোড়ল মশাই। বাবা আপনি আমাদের যাওয়ার অনুমতি দিন। আমার 3টি ছেলেকে তোমরা দেখে রেখো মা, নিজেদের খেয়াল রেখো। আশীর্বাদ করি তাড়াতাড়ি ফিরে এসো। বাবা আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ছেলেদের জীবনের সাথে যে আমাদের 3 বোনের জীবনও জড়িয়ে গেছে। আপনি শুধু 2 হাত ভরে আশীর্বাদ করুন। এরপর তারা 3 বোন মিলে তাদের স্বামী সহ বনবাসে চলে যায়। দিদি, এই গহীন জঙ্গলে থাকার জায়গা পাবো কোথায়? ওনারা যে খোলা আকাশের নিচে শুয়ে আছেন। আমি আসার সময় তাঁবু করার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি, তা দিয়ে এই জঙ্গলে একটি তাঁবু বানাবো। এরপর তারা 3 বোন মিলে তাঁবু বানাতে শুরু করে। আর তাঁবু বানানো শেষ হলে তারা সেখানে একটু বিশ্রাম নিয়ে নেয়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। দিদি, যা খাবার আর ওনাদের ঔষধ এনেছিলাম তা তো শেষ। এখন আমরা কি খাবো? এত অল্পতে ভেঙে পড়লে চলবে না রে। যুদ্ধের যখন নেমেছি, এ যুদ্ধ শেষ করে তবেই ফিরবো। শোন, একটু পর 3 জন 3 দিকে গিয়ে খাবার খুঁজবো আর ওনাদের ওষুধও। এরপর তারা 3 বোন 3 দিকে বেরিয়ে পড়ে আর খাবার খুঁজতে থাকে। আর পারছি না ভগবান, একটু সাহায্য করো করুণাময়। যাই, ওই গাছটার নিচে গিয়ে একটু জিরিয়ে নেই। এত পথ খুঁজে শুধু এ কয়টা আপেল পেলাম, কিন্তু ওনাদের ওষুধ তো কোথাও পেলাম না। যাই, ফিরে যাই, প্রায় সন্ধে নেমে এলো। না, এভাবে বসে থাকলে চলবে না। আর একটু খুঁজে দেখি, যদি ঔষধ পাই। এই কলাগুলো দিয়েই না হয় পেট ভরাবো। প্রায় সন্ধে, 3 বোন তাঁবুতে ফিরে আসে আর তারা কেউই ওষুধ পায় না। কতদিন হলো ভাত খাই না, মানুষগুলো যে চোখ খুলে পর্যন্ত তাকায় না। হায় ভগবান, এ কোন পরীক্ষা নিচ্ছ? দিদি, আমি কয়েকটি কলা পেয়েছি, চল দিদি এগুলো খেয়ে নেই। এরপর তারা আপেল, কলা আর আম খেয়ে নেয়। এরপর তারা ঘুমাতে চলে যায়। শোন, আজ তোরা এখানে থাক, আমি একাই যাই। মানুষগুলোকে একা রেখে গেলে বড্ড চিন্তা হয়। এই গহীন বনে কেউ আপন না রে। এরপর সে বেরিয়ে পড়ে, উদ্দেশ্য ঔষধ খুঁজে বের করা। অনেক খোঁজার পরেও সে কোনো ঔষধই খুঁজে পায় না। আর কোনো উপায় না পেয়ে সে গাছের নিচে বসে কান্না করতে থাকে। হায় ঈশ্বর, এ তোমার কেমন লীলা! তুমি তো জানো ঈশ্বর, আমরা জেনে শুনে কখনো কারো ক্ষতি করিনি। এক বাবা ছিল, তাও তো নিয়ে নিলে করুণাময়। যে গাছের নিচে বসে কান্না করছিল, ঠিক তার পাশে বসে ধ্যান করছিল এক সাধু বাবা। বড় বউয়ের এমন করুণ গলায় কান্নায় তার ধ্যান ভেঙে যায়। আর সে সাধু বাবা উঠে সেখানে আসে। কে মা তুই? এই গহীন বনে এত করুণ কান্না করছিস, কি হয়েছে তোর? সাধু বাবা, আমি যে এক অভাগা স্ত্রী, আমার স্বামী যে মৃত্যু পথযাত্রী। এরপর সাধু বাবাকে সব কথা খুলে বলে। সব শুনে সাধু বাবা অনেক অবাক হয়ে যায় আর মনে মনে অনেক অনুতপ্ত হয়। মোরলের 3 ছেলে আমার অভিশাপে এমন হয়েছে।
মোড়লের বউ ছিল অত্যন্ত বদমেজাজি আর অহংকারী, কিন্তু তার পাপের শাস্তি এই ছেলে তিনটিকে দেওয়া উচিত হয়নি আমার। এসব আপনি কি বলছেন সাধু বাবা? হ্যাঁ, কিন্তু এখন এসব বলার সময় নেই। তুই এখানে দাঁড়া, আমি তোকে ওষুধ এনে দিচ্ছি। এরপর সাধু তার ধ্যান করার জায়গা থেকে একটি বোতল নিয়ে আসে আর বড় বউয়ের হাতে দেয়। শোন মা, এই বোতলের ওষুধ তিনজনের শরীরে ছিটিয়ে দিলেই তারা আগের মতো সুস্থ হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। এরপর সে তাঁবুতে ফিরে আসে আর সেই ঔষধ তিনজনের শরীরে ছিটিয়ে দেয় আর মুহূর্তের মধ্যেই তারা সুস্থ হয়ে যায়। আমি ভালো হয়ে গেছি ভাই, দেখ আমরা আবার আগের মতো ভালো হয়ে গেছি। কিন্তু আমরা এখানে কেন, আর তোমরাই বা কারা? তখন তারা তিনজনকে সব কথা খুলে বলে। এবার বাড়ি চলুন, বাবা যে দুশ্চিন্তায় আছেন। কিরে লক্ষ্মী, স্কুলে যাবি না? তাড়াতাড়ি আয়, তোকে স্কুলে পৌঁছে দিয়ে আমি আবার কাজে যাব। হ্যাঁ দিদি, আসছি, একটু দাঁড়াও। চলো এইবার যাই। আচ্ছা দিদি, আমি কি এখনো ছোট আছি নাকি যে তুমি আমাকে প্রতিদিন স্কুলে দিয়ে আসো? খুব বড় হয়ে গেছিস না? তুই সারা জীবন আমার কাছে ছোটই থাকবি, বুঝলি? তুমি মানুষের বাড়িতে কাজ করো, আমার জন্য এত কষ্ট করো, আমার ভালো লাগে না সেটা। তোকে আমি অনেক পড়াশোনা করাবো, তোকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন রে। বাবা মা মারা যাওয়ার সময় তোর দায়িত্ব আমাকে দিয়ে গেছে, সে দায়িত্ব তো আমাকে পালন করতে হবে। পার্বতী লক্ষ্মীকে স্কুলে দিয়ে তার কাজে যায়। এভাবে তাদের দু বোনের সংসার কষ্ট করে চলে। বিকেলে পার্বতী কাজ শেষ করে বাড়ি ফেরে। লক্ষ্মী, লক্ষ্মী, এদিকে আয় তো, জল দে তো একটু। হ্যাঁ দিদি, দিচ্ছি। এই নাও জল। যা, তুই পড়তে বস গিয়ে, আমি রান্না করি গিয়ে, রাতে তো খেতে হবে। সারা দিন তো মানুষের বাড়িতে কাজ করে এলে, একটু বিশ্রাম নাও তুমি, আমি রান্না করি আজকে। ধুর পাগলি, আমার অভ্যাস আছে, আর তুই ছোট মানুষ, তুই কি রান্না করতে পারবি নাকি? হ্যাঁ পারি আমি, তুমি রান্না করতে যখন আমি দেখেছি, দেখে দেখে শিখে নিয়েছি। তোকে আর রান্না করতে হবে না, যা পড়তে বস গিয়ে, আমি রান্না করতে গেলাম। এরপর লক্ষ্মী পড়তে যায় আর পার্বতী রান্না করতে যায়। লক্ষ্মী, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। এরপর তারা প্রতিদিনের মতো যেতে থাকে। যেতে যেতে লক্ষ্মী একটা বাড়ির উঠোনে আম গাছ দেখতে পায়। দিদি দিদি দেখো, কি সুন্দর আম, একটা পেড়ে দাও না দিদি। না বলে মানুষের গাছের জিনিস পারা যায় না। দাও না দিদি একটা পেড়ে। উফ, তোকে নিয়ে আর পারি না, দাঁড়া পেরে দিচ্ছি। পার্বতী যেই না আম পাড়তে যাবে তখনই সেই বাড়ি থেকে এক মহিলা বেরিয়ে আসে। কে কে রে কে রে, আমার গাছের আম পাড়ে? আমি গো, আমার বোন আম খেতে জেদ করেছে, তাই একটা আম পেড়ে দিচ্ছিলাম। ওকে বললাম না বলে মানুষের জিনিস পাড়া ঠিক না, ও এমনভাবে জেদ করলো। চোর কোথাকার, আম চুরি করতে এসেছিস, এখন আবার নাটক করছিস? আপনি ভুল বুঝছেন, আমি কোনো চোর নই। সব বুঝি আমি, ভালো চাস এখনই এখান থেকে চলে যা। এরপর পার্বতী আর লক্ষ্মী সেখান থেকে মন খারাপ করে চলে যায়।
ভুল হয়ে গেছে দিদি, আর এমন কখনো করব না। আমার জন্য ওই মহিলাটা তোমার সাথে খারাপ ব্যবহার করলো। কোনো ব্যাপার না রে, চল এখন, অনেক দেরি হয়ে গেছে। এরপর লক্ষ্মী তার স্কুলে যায়, পার্বতী তার কাজে যায়। পার্বতী যে বাড়িতে কাজ করত সে বাড়ির মালকিন পার্বতী আসতেই তাকে ডাকে। পার্বতী, এদিকে আয়, তোর সাথে কথা আছে। কি হয়েছে মালকিন? তোকে আর আসতে হবে না। কেন মালকিন, কি হয়েছে? আসবো না কেন? তোর কাজ আমার আর ভালো লাগে না, আমি নতুন কাজের লোক দেখেছি। এমন করবেন না মালকিন, আমি তো সব কাজ অনেক সুন্দর করে করি, আপনি যেভাবে চান। যা বলার বলে দিয়েছি আমি। দয়া করুন মালকিন, আমার বোনের খরচ চালাবো কি করে? আপনি যদি আমাকে কাজ থেকে বের করে দেন। কাজের কি অভাব নাকি? কত বাড়ি আছে, যে কোনো জায়গায় কাজ পেয়ে যাবি। এত তাড়াতাড়ি কে কাজ দিবে মালকিন? এমন কাজ করবেন না মালকিন, দয়া করুন, দয়া করুন। আমার যা বলার আমি বলে দিয়েছি, এখন তুই এখান থেকে চলে যা। এরপর পার্বতী বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে মন খারাপ করে বসে থাকে। কি হয়েছে দিদি, মন খারাপ করে বসে আছো কেন? কিছু হয়নি রে, তুই পড়তে বস, যা। লক্ষ্মী ঘরে পড়তে যায়। পার্বতী বাড়ি থেকে বের হয়ে দূরে একটি গাছের নিচে বসে কান্না করতে থাকে। তখন সেখানে একটি পরী আসে। কে তুই? এখানে বসে কান্না করছিস কেন? পড়ি। ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, তোর কান্না শুনে এলাম। কি হয়েছে তোর, বল আমাকে, আমি তোকে সাহায্য করব। এরপর পার্বতী সব বলে পরীকে। সব শুনে পরী তাকে একটা জিনিস দেয়। এই নে, এই চারা গাছটি আজই রোপণ করবি। কালকে ঘুম থেকে উঠেই এ জাদু দেখবি। এ কোনো সাধারণ চারা গাছ নয়। কি বলছেন কি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হবে হবে, এমনি বিশ্বাস হবে। যেটা বললাম সেটা কর গিয়ে। পরী সেখান থেকে চলে যায়। পার্বতীও বাড়ি যায়। পরীর কথা মতো চারা গাছটি রোপণ করে বাড়ির উঠোনে। দিদি দিদি, দেখে যাও, কি অবাক কাণ্ড! ও মা, এত বড় গাছ, আর এক গাছেই কিনা 7 রকমের ফল! আমি তো আমার চোখেই বিশ্বাস করতে পারছি না। পরী তো ঠিকই বলেছিল। দিদি দিদি, আমাকে ওই আমটা পেড়ে দাও না। দিচ্ছি, দাঁড়া। আমাদের আর কোনো অভাব থাকবে না রে বোন, এই ফলগুলো বাজারে বিক্রি করে আমরা আমাদের সংসার চালাবো। হ্যাঁ দিদি, ঠিক বলেছ, আমাদের আর অভাব থাকবে না, কষ্ট থাকবে না, তোমাকেও আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না। এরপর লক্ষ্মী আর পার্বতী সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। মা, ও মা, আমায় খেতে দাও, আমায় যে স্কুলে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে মা। হ্যাঁ রে মা, তুই ওখানে বস, আমি তোর জন্য খাবার আনছি। এরপর লক্ষ্মীর মা লক্ষ্মীকে খাবার এনে দিল, আর লক্ষ্মী খাবার খেয়ে নিল আর স্কুলে যেতে লাগলো। তখনই লক্ষ্মীর সব বন্ধুরা তাকে দেখে হাসতে লাগলো। কিরে, ওই দেখ, লক্ষ্মীর পায়ে আজও কোনো জুতো নেই। তোরা আমাকে দেখে এত হাসাহাসি করছিস কেন? কারণ তোর পায়ে কোনো জুতো নেই, তুই অনেক গরিব, আর আমারে দেখ কত সুন্দর সুন্দর জুতো পরি। আমিও মাকে বলে জুতো কিনে নিব,
এই জন্য তোরা আমাকে নিয়ে হাসাহাসি করবি নাকি? এরপর তারা সবাই স্কুলে চলে গেল। ক্লাস শেষ করে সবাই বাড়িতে চলে এলো। লক্ষ্মী বাড়িতে এসে দেখলো তার মা বাড়িতে নেই। মা হয়তো কাজে চলে গেছে, এখনো আসেনি। কিন্তু আমার তো অনেক খিদে পেয়েছে, এখন আমি কি খাবো? বাড়িতে তো কোনো খাবার নেই। এই বলে লক্ষ্মী ঘরে গিয়ে বসে পড়লো। আর কিছুক্ষণ পরেই লক্ষ্মীর মা সেখানে চলে আসে। কি রে মা, তুই কখন এসেছিস? এই তো মা, কিছুক্ষণ আগেই চলে এসেছি। মা, এখন যে আমার অনেক খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। ও আচ্ছা, ঠিক আছে, তুই একটু অপেক্ষা কর, আমি তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। এরপর লক্ষ্মীর মা লক্ষ্মীকে খাবার এনে দিল, আর লক্ষ্মী খাবার খেয়ে নিল। খাওয়া শেষে লক্ষ্মী তার মাকে বলল, মা, আমাকে তুমি কবে জুতো কিনে দিবে বলো তো? সব বন্ধুরা আমাকে দেখে অনেক হাসাহাসি করে। মারে, জুতো কিনতে তো অনেক টাকা লাগবে, এত টাকা আমি কোথায় পাবো রে মা? আমি এত কথা জানি না মা, আমার নতুন জুতো চাই, আর নতুন জুতো কিনে না দিলে আমি আর স্কুলে যাব না। সে কি, একই কথা বলছিস রে মা? স্কুলে যাবি না মানে? স্কুলে না গেলে ভালো করে পড়াশোনা করবি কি করে? হ্যাঁ মা, আমি একদম ঠিক বলছি, জুতো কিনে না দিলে আমি আর স্কুলে যাব না। এ কথা বলে লক্ষ্মী সেখান থেকে চলে যায়। আর লক্ষ্মীর মা ভাবতে থাকে, এখন আমি কি করব? জুতো কোথায় পাবো? আমার কাছে যে এখন কোনো টাকা নেই। এ কথা বলে লক্ষ্মীর মা ভাবতে থাকে। আর পরদিন সকালে সব কাজ শেষ করে লক্ষ্মীর মা কাজে যেতে থাকে। আর তখনই সে রাস্তায় এক জোড়া ছেঁড়া জুতো দেখতে পায়। আরে, এখানে তো এক জোড়া জুতো দেখতে পাচ্ছি, জুতোগুলোও তো ছেঁড়া। এগুলো যদি সেলাই করে দেই তাহলে আমার মেয়ে পড়তে পারবে। এই বলে লক্ষ্মীর মা সেই জুতোগুলো একটা গাছের আড়ালে লুকিয়ে রাখলো আর কাজ করতে চলে গেল। আর আসার সময় সে জুতোগুলো নিয়ে বাড়িতে এলো। কিরে মা, স্কুল থেকে কখন এলি? আয়, এখন খাবার খেয়ে নে। না মা, আমি আজ স্কুলে যাইনি। কেন রে, আজ কি স্কুল বন্ধ নাকি? না মা, তুমি আমাকে জুতো কিনে দাওনি, তাই আমি স্কুলে যাইনি। খালি পায়ে স্কুলে গেলে সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে, তাই জুতো না কিনে দিলে আমি আর স্কুলে যাব না। এরপর তারা দুজন খাবার খেয়ে নেয়। রাতের বেলা লক্ষ্মী ঘুমিয়ে পড়ে। অন্যদিকে লক্ষ্মীর মা সেই ছেঁড়া জুতোগুলো সেলাই করতে থাকে। কাল আমার মেয়ে এই জুতোগুলো দেখলে অনেক খুশি হয়ে যাবে, আর সে স্কুলেও যাবে। এই নে মা, এই জুতোগুলো তোর। আজ থেকে এই জুতোগুলো পরে তুই স্কুলে যাবি। ও মা, জুতো? জুতোগুলো তো অনেক সুন্দর, আমার এই জুতোগুলো অনেক পছন্দ হয়েছে মা। এরপর লক্ষ্মী সেই জুতোগুলো পরে স্কুলে যেতে থাকে। আরে লক্ষ্মী, তোর জুতোগুলো তো অনেক সুন্দর, মনে হচ্ছে অনেক দাম। এত দামি জুতো তুই কোথায় পেলি রে? এই জুতোগুলো মা আমার জন্য কিনে এনেছে, জুতোগুলো আমার অনেক ভালো লেগেছে। এরপর তারা স্কুলে চলে গেল। ক্লাস শেষ করে তারা সবাই খেলা করছিল। তখনই জুতোগুলো এক কোণায় রেখে সে খেলছিল। খেলা শেষ করে আসার পর, আরে আমার জুতোগুলো কোথায় গেল? আমি তো এইখানে রেখেছিলাম।
কিরে রাজু, তুই কি আমার জুতো নিয়েছিস নাকি? আমি যে আমার জুতোগুলো কোথাও পাচ্ছি না। আমি কেন তোর জুতো নিব? আমাকে দেখে কি তোর চোর মনে হয় নাকি? তাহলে জুতোগুলো কোথায় গেল? লক্ষ্মী অনেকবার খুঁজলো কিন্তু কোথাও খুঁজে পেল না। এরপর লক্ষ্মী বাড়িতে চলে গেল। কি রে মা, তোর বাড়িতে আসতে এত দেরি হলো কেন? মা, আমি যে আমার জুতোগুলো হারিয়ে ফেলেছি। কি বলিস? একদিনই জুতোগুলো হারিয়ে ফেললি? লক্ষ্মীর মা লক্ষ্মীর সাথে অনেক রাগারাগি করে আর লক্ষ্মী ঘরে চলে যায়। আর ঘরে গিয়ে তার জুতোগুলো দেখতে পায়। আরে একি, এই তো আমার জুতো, কিন্তু জুতোগুলো বাড়িতে এলো কি করে? মা, মা, এই দেখো। কি রে, ডাকছিস কেন? হ্যাঁ, এই দেখো আমার জুতো। সে কি রে, জুতোগুলো তো বাড়িতেই ছিল, আর আমি কিনা তোকে কথা শোনালাম। আচ্ছা, এখন খেয়ে নে। এরপর তারা খাবার খেয়ে নেয়। রাতে তারা শুয়ে পড়ে। অন্যদিকে লক্ষ্মী সে জুতোর ব্যাপারে ভাবতে থাকে। এটা কি করে সম্ভব? আমার জুতোগুলো বাড়িতে এলো কি করে? এই যে ভেলকি দেখিয়ে দিল, কিছুই যে বুঝতে পারলাম না। পরদিন সকালে লক্ষ্মী সেই জুতো পরে আর হাঁটতে থাকে আর বলে, এই জুতোর সাথে আমার জামাটা একদম মানায়নি। জামাটা যদি সুন্দর হতো তাহলে আমাকে দেখতেও অনেক সুন্দর লাগতো। এ কথা বলার সাথে সাথে লক্ষ্মীর শরীরে এক নতুন জামা চলে আসে। এসব দেখে লক্ষ্মী অবাক হয়ে যায় আর এসব কথা লক্ষ্মী তার মাকে বলে দেয়। এ কি করে সম্ভব? জুতোগুলো আমাকে দে তো। এই জুতো, আমাদের একটু খাবার দাও তো। এ কথা বলার সাথেই তারা অনেকগুলো খাবার পেল। এসব দেখে মা মেয়ে অবাক হয়ে গেল। এই ছেঁড়া জুতোগুলো তো ভেলকি দেখিয়ে দিল। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এই জুতোর সাহায্যে আমাদের দিন ভালো যাবে। কিন্তু মা, তুমি ছেঁড়া জুতো বললে কেন? আমি এই জুতোগুলো যে কুড়িয়ে পেয়েছিলাম, আর এগুলো ছেঁড়া ছিল, এজন্য এই ছেঁড়া জুতোগুলো ভেলকি দেখিয়ে দিল। এরপর থেকে তারা সে ছেঁড়া জুতোর মাধ্যমে ভালোভাবে দিন কাটাতে লাগলো। তাদের আর অভাব থাকলো না।